আসসালামু আলাইকুম। এইটিন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্বাচনে অংশগ্রহণ ক্ষমতা পালা বদলের একমাত্র উপায়। পাবনায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি, রাজনৈতিক দলগুলোকে সংঘাত ভুলে আলোচনায় বসার আহ্বান। আওয়ামী লীগ সরকার বা বাংলাদেশের উন্নয়ন চায় না বলেই র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বললেন প্রধানমন্ত্রী। নির্বাচনকালীন সরকারের উপর নিয়ন্ত্রণের চেষ্টা করবে ইসি, বললেন প্রধান নির্বাচন কমিশনার। মাঠ প্রশাসন সহযোগিতা না করলে কমিশনের ক্ষমতা সীমিত হয়ে পড়বে। কূটনীতিকদের নিরাপত্তা প্রটোকল প্রত্যাহারের সিদ্ধান্তের সম্পর্কে প্রভাব পড়বে, জানালেন মির্জা ফখরুল। বিদেশিরা নয়, জনগণের ভোটে ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ, বললেন ওবায়দুল কাদের। এবং ঢাকা দক্ষিণ সিটিতে ট্রাফিক নিয়ন্ত্রণ পুলিশের হাতে থাকবে না, জানালেন মেয়র তাপস। শিগগিরই চালু হবে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সংঘাত ভুলে আলোচনায় বসে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পাবনায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, আন্দোলন দেশের জন্য কল্যাণকর নয়। জাতীয় নির্বাচনে অংশগ্রহণ ক্ষমতা পালা বদলের একমাত্র উপায় বলে জানান রাষ্ট্রপতি। পাবনা থেকে রিপোর্ট করছেন আপেল মাহমুদ, ক্যামেরায় ছিলেন নিরঞ্জন দেব। একদিকে প্রকৃতির অপরূপ সাজ, আরেকদিকে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে উত্তরের জেলা পাবনায়। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো জন্মভূমিতে আসায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সংবর্ধনা জানাতেই এত আয়োজন। সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে রাষ্ট্রপতিকে সংবর্ধনা জানাতে উপস্থিত হন রাজনীতিবিদ, শিক্ষক, শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। নাগরিক সংবর্ধনায় সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপ্রধান। আপনারা যা করেছেন এর জন্য আমি চিরজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। রাষ্ট্রপতি বলেন, সংবিধান বহুবার ক্ষত বিক্ষত করা হলেও বর্তমান সরকার দেশে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা ও জাতীয়তাবাদ নিশ্চিত করেছে। সরকার দেশের জন্য কতটা করেছে তা বিচার করে জনপ্রতিনিধি নির্বাচনের পরামর্শ দেন তিনি। সামগ্রিকভাবে বাংলাদেশের অবস্থান কোথায় সেটাকে আপনারা বিচার করবেন, বিশ্লেষণ করবেন। অস্তিত্বের প্রশ্নে আমি আপনাদেরকে প্রভোগ করব না, আপনাদের বিবেকের উপর ছেড়ে দেব। আপনাদের বিবেক দ্বারা বিবেচনা করবেন প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে। সব দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার আহ্বানও জানান রাষ্ট্রপ্রধান। সংঘাত ভুলে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতে এসে গণতন্ত্রকে বিকশিত হতে আমাদের সকলের সহায়তা করা উচিত। আগামী সেপ্টেম্বরে পাবনা থেকে ঢাকা ট্রেন চলাচল শুরু হবে বলেও জানান রাষ্ট্রপতি। যে মাটিতে জন্ম, যেখানে বেড়ে উঠেছিলেন, সেখানেই নাগরিক সংবর্ধনা জানানো হলো দেশের 22তম রাষ্ট্রপতিকে। অনুষ্ঠানে তিনি বললেন, গোটা বাংলাদেশের প্রতি তার নজর থাকলেও বিশেষ দৃষ্টি থাকবে তার নিজ জন্মভূমির প্রতি। সেই সাথে এখানকার মানুষকে যুক্ত করতে চান উন্নয়নের মূল স্রোতের সাথে। আপেল মাহমুদ, এটিএন বাংলা, পাবনা। এর আগে পাবনা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তিনি দেশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালনে দল মত নির্বিশেষে সব সাংবাদিকের সহযোগিতা কামনা করেন। কোনো সমাজ ব্যবস্থা ধার করে চলে না বলেও জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, মানুষের ইচ্ছার উপর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাষ্ট্রপতি বলেন, তিনি সবসময় ত্যাগের রাজনীতি করেছেন, কখনোই ভোগের রাজনীতি করেননি। তিনি বলেন, দেশ ও দেশের মানুষের স্বার্থে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। এর আগে রাষ্ট্রপতি প্রেসক্লাব চত্বরে পৌঁছলে সাংবাদিক নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একজন সাবেক সাংবাদিক হিসেবে তিনি পাবনা প্রেস ক্লাবের আজীবন সদস্য। হয়তো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সরকারকে চায় না অথবা বাংলাদেশের উন্নয়ন চায় না বলে র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি যুক্তরাজ্য সফরে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। এ সময় প্রধানমন্ত্রী দাবি করেন, গণতন্ত্র অব্যাহত থাকায় গত 14 বছরে বাংলাদেশে অসাধারণ উন্নয়ন হয়েছে।
বিবিসি সাংবাদিক ইয়ালদা হাকিমের সাথে প্রায় আধা ঘন্টার এই সাক্ষাৎকারে মানবাধিকার পরিস্থিতি, বিচার বহির্ভূত হত্যা, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, গণতন্ত্র ও রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন বাংলাদেশের সরকার প্রধান। যুক্তরাষ্ট্র র্যাবের উপর কেন নিষেধাজ্ঞা দিয়েছে এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, তাদের পরামর্শে 2004 সালে র্যাব প্রতিষ্ঠা করা হয়। এ বাহিনীর সকল প্রশিক্ষণ ও সরঞ্জাম যুক্তরাষ্ট্রই দিয়েছিল। যেভাবে তারা র্যাবকে গঠন করেছে তারা সেভাবেই কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। Why did the US impose sanctions then on one of your paramilitary organizations? That paramilitary organization was set up by the US. Actually, with their advice, it was established in 2004, and all the training, equipment, everything provided by US. And I feel that the way they trained them, now they are acting such a way. So how and why they put sanction, it is really a big question to me. What do you think it is? What do you think the reason for it is? I don't know, maybe they don't want me to continue or the progress we are making for Bangladesh, they may not accept it or something like this. This is my feeling. দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কেউন মঙ্গলবার সকালে গণভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে এই গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই অঞ্চলের জনগণের পারস্পরিক সুবিধার্থে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন। সাক্ষাৎকালে দুদেশের মধ্যে বাণিজ্য, আনুষ্ঠানিক উন্নয়ন সহায়তা, কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়ানোর উপর জোর দেন কোরিয়ার রাষ্ট্রদূত। তিনি প্রধানমন্ত্রীকে জানান, 2020 সালে দুদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ 150 কোটি মার্কিন ডলার থাকলেও বর্তমানে তা 300 কোটি মার্কিন ডলার দাঁড়িয়েছে। জাহাজ নির্মাণ খাতে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে তার দেশ আগ্রহী বলেও জানান লি চাং কেউন। আইন অনুযায়ী নির্বাচনকালীন সরকারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করবে নির্বাচন কমিশন। কৃষক শ্রমিক জনতা লীগের সাথে বৈঠক শেষে সিইসি বলেন, নির্বাচনে পুলিশ প্রশাসন সহযোগিতা না করলে ইসির ক্ষমতা সীমিত হয়ে পড়বে। অন্যদিকে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ভোটে আওয়ামী লীগ বিএনপির অংশগ্রহণের চেয়ে বড় বিষয় ভোটারদের ইতিবাচক মনোভাব তৈরি হওয়া। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিনিধি দল বৈঠক করে নির্বাচন কমিশনের সঙ্গে। বৈঠকে টাঙ্গাইলের একটি পৌর নির্বাচন সহ আগামী জাতীয় নির্বাচন বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন বঙ্গবীর। তিনি মনে করেন, ইসির ভূমিকা আগের চেয়ে সুসংহত হচ্ছে। এই নির্বাচন কমিশন প্রথম অনেক এলোমেলো কথাবার্তা বলেছে। এখন আমার কাছে মনে হচ্ছে বেশ কিছুদিন যাবৎ তারা বুঝতে পেরেছে নির্বাচন কমিশন কি, এবং তাদের অনেক এলোমেলো কথা অনেক দিন থেকেই কমে গেছে। নির্বাচনের সময় ইসির নিরঙ্কুশ ক্ষমতার কথা তুলে ধরেন কাদের সিদ্দিকী। তবে মাঠ প্রশাসনকে রাজনৈতিক সরকারের নিয়ন্ত্রণ থেকে ইসির নিয়ন্ত্রণে নেয়ার চ্যালেঞ্জের কথা উঠে আসে সিইসির বক্তব্যে। নির্বাচনী শিডিউল ঘোষণার পরে যে জায়গায় নির্বাচন হবে সে জায়গায় সরকারেরও সরকার হচ্ছে নির্বাচন কমিশন। অনেকে তার সেই ক্ষমতা, সেই ব্যক্তিত্ব, নেতৃত্ব দেখাতে পারে, অনেকে আবার পারে না। আমরা রাজনৈতিক সরকারের উপরও আমাদের যে নিয়ন্ত্রণ আছে, আমলাতান্ত্রিক সরকারের উপর যে নিয়ন্ত্রণ আইনে আমাদের উপর প্রদত্ত হয়েছে, সেটি প্রয়োগ করার চেষ্টা করব। এই রাজনৈতিক সরকারের নিয়ন্ত্রণেই থাকবে কিন্তু অনেকটা যে দীর্ঘদিনের যে আমলাতান্ত্রিক সরকার, অর্থাৎ ডিসি, এসপি, পুলিশ, বিপিডিআর। আমরা অনেক জায়গায় শুনেছি, বারবার এই অভিযোগটা শুনেছি, পুলিশের একটা ভূমিকা থাকে নেতিবাচক। এটা পুলিশের জন্য নয়, স্থানীয়ভাবে হয়তো পুলিশকে পক্ষাশ্রিত করার চেষ্টা হয়ে থাকে প্রার্থীদের পক্ষ থেকে। পুলিশের হাতে অস্ত্র থাকে, শক্তি থাকে, ইউনিফর্ম থাকে, সেই দিকটাও আমরা দেখব। এই বিষয়টাকেও কিন্তু আমাদের সকলের মিলে নিউট্রালাইজ করতে হবে। সরকারের যদি সদিচ্ছা এবং সহযোগিতা না থাকে, এবং তার যে অঙ্গ সংগঠনগুলো, পুলিশ প্রশাসন, যদি, তাহলে আমাদের যে সক্ষমতাটা সীমিত হয়ে পড়তে পারে। অর্থাৎ তবে এখন পর্যন্ত নির্বাচনে ডিসিএসপিদের ভূমিকা সন্তোষজনক বলেও মন্তব্য করেন সিইসি। থ্যাংক ইউ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হওয়ায় দল থেকে 29 জনকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হওয়ায় তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর কোনো সন্তোষজনক জবাব না দিয়ে তারা নির্বাচনী কাজেই ব্যস্ত আছেন বলেও উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত সহ 6 দেশের কূটনীতিকদের নিরাপত্তা প্রোটোকল প্রত্যাহারের সিদ্ধান্তে দ্বিপাক্ষিক সম্পর্কে মারাত্মক প্রভাব পড়বে বলে মনে করছে বিএনপি। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানিয়ে বলেন, এর ফলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়তে পারে। আওয়ামী লীগের নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির আগ্রহ নেই জানিয়ে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জাতীয় নির্বাচন প্রতিহত করা হবে। মইনুল হাসানের রিপোর্ট। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচি নির্ধারণে নয়াপল্টন কার্যালয়ে কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব। পরে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী 3 দেশ সফর ব্যর্থ হওয়ায় পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত সহ 6 দেশের কূটনীতিকদের নিরাপত্তায় পুলিশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শঙ্কিত মনে হচ্ছে আমার কাছে, টেনশনে আছেন, কারণ এবার তার ভিজিটটাতে এত বেশি সমস্যা তৈরি হয়েছে যে যেটাকে তিনি মনে করছেন যে এটা বোধহয় সমগ্র পশ্চিমা বিশ্ব তার সঙ্গে সঠিক ব্যবহারটা করে নাই। দীর্ঘকাল ধরে এই প্রোটোকল তারা পেয়ে আসছে, হঠাৎ করে সেই প্রোটোকলকে বাতিল করে দেওয়ার অর্থটাই হচ্ছে যে সামথিং ইজ ভেরি রং উইথ দিস কান্ট্রিজ। যারা আমাদের সবচেয়ে বড় পার্টনার্স তাদেরকেই এটা করা হলো, এটা অত্যন্ত বড় ক্ষতি করবে। কারণ আপনার সমস্যাটা শুধু সরকারের না, সমস্যাটা হবে বাংলাদেশের জনগণের। কারণ এটার যে আপনার আফটার ইফেক্টস, সেই আফটার ইফেক্টস তো আপনার বাংলাদেশের মানুষকে ভোগ করতে হবে। আজকে ধরেন যুক্তরাষ্ট্র যদি এই বিষয়ে কোনো পাল্টা কোনো ব্যবস্থা নেয়, সংসদে প্রতিনিধিত্বকারী দলের সদস্যদের নিয়ে নির্বাচনকালীন সরকার হতে পারে, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, এ নিয়ে কোনো আগ্রহ নেই তার দলের। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। নির্বাচনকালীন সরকার আওয়ামী লীগ কী গঠন করবে বা না করবে, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল, সেটা আমাদের কাছে কোনো ব্যাপারই না। আমরা একটা নিরপেক্ষ সরকার চাই, সেই নিরপেক্ষ সরকারে অবশ্যই নির্দলীয়ভাবে চাই, সেখানে কোনো দলীয় ব্যক্তিদেরকে আমরা চাই না। এর আগে যৌথ সভায় আগামী 30 মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ 15 দিনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। ধন্যবাদ। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বিদেশিরা নয়, দেশের জনগণ আওয়ামী লীগকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় আনবে বলে মনে করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী কোনো ষড়যন্ত্র বা বিদেশি চাপকে ভয় পান না। আওয়ামী লীগের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বরেণ্য অভিনেতা ও ঢাকা 17 আসনের সংসদ সদস্য ফারুকের প্রতি শ্রদ্ধা জানানোর শেষে এসব কথা বলেন তিনি। পশ্চিমারা বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেবে এই আশা নিয়ে দলটির মহাসচিব তাদের কাছে নালিশ অব্যাহত রেখেছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, তারা এ ব্যাপারে লবিস্ট নিয়োগ করেছে। শেখ হাসিনা নিজেই বলেছেন, আমরা ক্ষমতা আসতে চাই জনগণের ভোটে, জনগণ চাইলে আসি না চাইলে। এই মানসিকতা যার, সে বিদেশিদের বা কোনো দেশি ষড়যন্ত্রকারীদের ভয় পাবে, এটা মনে করার কারণ। খুলনা সিটিতে 7 এবং বরিশাল সিটিতে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন 10 জন প্রার্থী। খুলনায় বিএনপি সমর্থক কেউ মনোনয়নপত্র দাখিল না করলেও বরিশালে প্রার্থী হয়েছেন সাবেক মেয়র ও বিএনপি নেতা আহসান হাবিব কামালের ছেলে। 2 সিটিতে ক্ষমতাসীন দলের পাশাপাশি প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন। খুলনা প্রতিনিধি SM হাবিব ও বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবিরের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসব মুখর ছিল খুলনা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। দলীয় নেতাকর্মীদের নিয়ে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন সদ্য বিদায়ী মেয়র আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক। খুলনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও ভোটারদের সমর্থন চান তিনি। এছাড়া জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন মনোনীত ছাড়াও মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন 3 স্বতন্ত্র প্রার্থী। খুলনার উন্নয়নের জন্য সবাই কথা বলি, বক্তৃতা দিই, কিন্তু উন্নয়ন করতে গেলে আগে নির্বাচন করতে হবে। নির্বাচনে আগে তাকে প্রার্থী হয়ে নির্বাচনে জয়লাভ করার পরেই তো সে উন্নয়নমূলক কার্যক্রম করতে পারে। খুলনাবাসীর কাছে একটি বারের জন্য সুযোগ চাই,
যে আমাকে একটি বারের জন্য সুযোগ দিন, আমি আপনাদের ঐতিহ্য খুলনাকে আবার সুন্দরভাবে ফিরিয়ে দেব আপনাদের মাঝে। খুলনা সিটিতে মেয়র পদে বিএনপি সমর্থক কেউ না থাকলেও কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের বেশ কয়েকজন নেতা। মেয়র পদে 7 জন, সাধারণ কাউন্সিলর পদে 149 ও সংরক্ষিত কাউন্সিলর পদে 39 জন মনোনয়নপত্র দাখিল করেন। বরিশাল সিটি নির্বাচনেও প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এদিন মেয়র পদে স্বতন্ত্র হয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি নেতা সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রূপন ও ইসলামী আন্দোলনের সৈয়দ ফয়জুল করিম। বিগত 15 বছর যাবৎ দেখেছি যে সরকারের অধীনে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপনির্বাচন বা জাতীয় সংসদ নির্বাচন কোনোটাই সুষ্ঠু হয়নি। আমি মোটেই আশাবাদী না যে নির্বাচন সুষ্ঠু হবে। এছাড়া বরিশাল সিটিতে আগে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরেনিয়াবাদ ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। মেয়র পদে প্রার্থী হয়েছেন 10 জন। খুলনা ও বরিশাল সিটিতে মনোনয়নপত্র বাছাই হবে 18 মে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। ঢাকা দক্ষিণ সিটিতে ট্রাফিক নিয়ন্ত্রণ পুলিশের হাতে থাকবে না বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলেনুর তাপস। নগর ভবনের সংবাদ সম্মেলনে তিনি জানান, সচল ঢাকা গড়ে তুলতে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা করবে নগর কর্তৃপক্ষ নিজে। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। দায়িত্ব নেয়ার 3 বছর পূর্তি উপলক্ষে নগর ভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলেনুর তাপস। এতে তিনি বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে 225 কোটি টাকা ব্যয়ে 135টি স্থানে অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন করা হয়েছে। বুড়িগঙ্গা নদী সংস্কার করে এর নান্দনিক রূপ শিগগিরই নগরবাসীকে উপহার দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এবার 880 কোটি টাকার রাজস্ব এসেছে জানিয়ে নগরীর সবুজায়নে নেয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন তাপস। ছাদবাগান একটি বড় নিয়ামক এই এডিস মশার বিস্তারের উৎস হিসেবে। ছাদবাগান করে সবুজায়ন করা এটা কোনো নগর পরিকল্পনাবিদও বলবে না, আর এটা আসলে সমাধান না। এখন প্রায় 30 কিলোমিটার খাল, আমরা যেটা করছি এই 30 কিলোমিটার খালের পাশ দিয়ে আমরা ব্যাপক হারে গাছ লাগাবো। মেয়র দাবি করেন, সচল ঢাকা গড়তে নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলি প্রশস্ত করা হয়েছে। চালু করা হয়েছে গুচ্ছ বাস সার্ভিস, যার সুফল পাচ্ছেন নগরবাসী। সামনে ট্রাফিক ব্যবস্থাও সিটি কর্পোরেশন নিজ উদ্যোগে নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছেন তিনি। 55টি চৌরাস্তাকে আমরা চিহ্নিত করেছি যেখানে আমরা আধুনিকায়ন করব। সেই আধুনিকায়নের মাধ্যমে আমরা যান চলাচল ব্যবস্থাপনাকে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসব। এখন যেরকম হাত তুলে যে ব্যবস্থা, ট্রাফিকের মাধ্যমে এই পুলিশের মাধ্যমে যে ব্যবস্থা, সেই ব্যবস্থা ইনশাল্লাহ থাকবে না। 3 বছরের দুর্নীতি ও অনিয়মের দায়ে শতাধিক কর্মকর্তাকে চাকুরিচ্যুত করার মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি এখন সরকারের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলেও দাবি করেন তাপস। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। সেন্ট মার্টিনে ক্রমেই স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড় মোখার আছড়ের ক্ষতচিহ্ন। ব্যস্ততম প্রবাল দ্বীপ এখন যেন ভূতুরে জনপদ। ক্ষতিগ্রস্ত দ্বীপের অধিকাংশ বসতি, সম্পূর্ণ ভেঙে গেছে 1200 ঘরবাড়ি। এসব ঘরের বাসিন্দারা এখন খোলা আকাশের নিচে। এর মধ্যে ত্রাণ তৎপরতা শুরু করেছে জেলা প্রশাসন। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলকে সাথে নিয়ে শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। দ্বীপটির অসংখ্য গাছ, প্রধান সড়কের দুই পাশেই তাণ্ডবের ক্ষতচিহ্ন। 8 বর্গ কিলোমিটার আয়তনের সেন্ট মার্টিনে 11,000-এর মতো মানুষের বাস। তারা জানান, নিরাপত্তা ছিল, আমি এখানে ছিলাম, আর আমার গাছগুলা ঘরবাড়ি এগুলা সব ভেঙে গেছে। ঘূর্ণিঝড় আসার আগেই দ্বীপের বেশিরভাগ মানুষ আশ্রয় নেন উঁচু ভবন, হোটেল, রিসোর্টে। মোখার তাণ্ডব শেষে বাড়ি ফিরে তারা দেখেন লণ্ডভণ্ড সবকিছুই। এরই মধ্যে ঘুরে দাঁড়ানোর সংগ্রামে নেমে পড়েছেন ক্ষতিগ্রস্তরা। বাসা বাড়িটা এখন ভেঙে নিয়ে গেছে, এখন এটা করতে হবে, খুব কষ্ট হবে। সেন্ট মার্টিনে সংকট এখন বহুমাত্রিক। মিলছে না সৌর বিদ্যুতের আলো, জেনারেটর চালানোর মতো জ্বালানি নেই। সংকট রয়েছে সুপেয় পানির, তবে সচল হয়েছে মোবাইল নেটওয়ার্ক।
এরই মধ্যে সেন্ট মার্টিন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সহ সরকারের শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা। দুর্গতদের সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা এমনিতেই জীবন সংগ্রামী, সহায়তা পেলেও দুর্গতদের স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কোটিপতি কর্মচারীদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ৩০ জুলাইয়ের মধ্যে দুদক ও রাজুককে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। অবৈধ সম্পদ অর্জনের ওই ঘটনায় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে ওই রুলে। এদিকে প্লট সংক্রান্ত একটি রিট মামলায় আদালতের আদেশ পালন না করায় রাজুকের চেয়ারম্যানকে তলব করেছে হাইকোর্টের অপর একটি বেঞ্চ। আগামী 18 মে তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছে আদালত। 45 কার্যদিবসের মধ্যে এই অনুসন্ধান শেষ করার জন্য আমাদের নির্দেশ দিয়েছে। আমাদের আবেদন 45 কার্যদিবস সেটা মঞ্জুর করেছে এবং আগামী 30 জুলাই 2023 এটা দিন ধার্য করেছে অনুসন্ধান রিপোর্ট দাখিলের জন্য। কেন্দ্রীয় শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য ও বরেণ্য চলচ্চিত্র অভিনেতা নায়ক ফারুকের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। রাতে গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 2.5 বছর ধরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল মারা যান নায়ক আকবর পাঠান ফারুক। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক ফারুকের মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনার পর তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে লাশ নেওয়া হয় শহীদ মিনারে। এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। আদর্শের চিত্রনায়ক ফারুক পরবর্তীতে মাননীয় সংসদ সদস্য, তিনি ছিলেন অবিচল, অনড়, পাহাড়ের মতো অটল। জাতির দুর্ভাগ্য যেমন বরেণ্য মানুষটা আমাদেরকে না বলে না ফেরার দেশে চলে গেলেন, এই শূন্যতা কখনই আর পূরণ হবে না। 1948 সালের 18 আগস্ট মানিকগঞ্জের ঘিওরে জন্ম নেয়া আকবর হোসেন পাঠান তুলুর চলচ্চিত্র অভিষেক হয় 1971 সালে। পরিচালক আকবরের জলছবি চলচ্চিত্রের মাধ্যমে আসা এই অভিনেতার নাম দেয়া হয় ফারুক। খুব অল্প সময়ে তিনি জায়গা করে নেন দর্শকদের মণিকোঠায়। নয়নমণি, সুজন সখী, ঘর জামাই, লাঠিয়াল, আলোর মিছিল সহ প্রচুর সিনেমা, দিন যায়, কথা থাকে, ঝিনুকমালা, মানে আমাদের গ্রামের ছবিকে একটা ভিন্ন মাত্রা এনে দিয়েছিলেন ফারুক ভাই। সে থেকে তার নামও হয়ে গেল মিয়া ভাই। উনি যখন যেটা বলতেন মন থেকেই বলতেন, রাগটা করতেন মন থেকে, অভিমানটা করতেন মন থেকে, ভালোবাসতেন মন থেকে। আমরা ফারুক ভাইকে আর পাবো না। আমিও এখন আছি, এখন নাও থাকতে পারি। আমাদের 3টা স্ট্রিট খালি হয়ে গেল, নেই তো আর কেউ। শহীদ মিনার থেকে ফারুকের মরদেহ নেওয়া হয় এফডিসিতে। শেষ জীবনে এসে তিনি ঢাকা 17 আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। রক্ত ও মস্তিষ্কে সংক্রমণের কারণে সিঙ্গাপুরের একটি হাসপাতালে গত 8 বছর ধরে তার চিকিৎসা চলছিল। এ অবস্থায় 76 বছর বয়সে তিনি মারা যান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের বলেছেন, এই কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাজধানীর মোহাম্মদপুর থানার জাতীয় পার্টির সম্মেলনে একথা বলেন তিনি। আওয়ামী লীগ ও বিএনপি সাধারণ মানুষকে দূরে রেখে দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাট করছে জানিয়ে GM কাদের আরও বলেন, গণতন্ত্র ধ্বংস করে সরকার ক্ষমতা কুক্ষিগত করছে। জনগণ বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকেই চায়। আমরা নির্বাচন ব্যবস্থা সঠিক করতে চাই। রোগগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে আমরা সুস্বাস্থ্যের নির্বাচন ব্যবস্থা চাই। আমরা পার্লামেন্টকে চাই সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্বকারী পার্লামেন্ট, শুধু নয় জনগণের পক্ষে কাজ করা পার্লামেন্ট। সেরকম পার্লামেন্ট আমরা দেখতে চাই। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। তাহলে জনগণের কাছে সরকার দায়বদ্ধ থাকবে, জবাবদিহিত থাকবে এবং নির্বাচনের মাধ্যমে সেটা সঠিকভাবে প্রতিফলিত। IMF চাপ দিলেও সরকার কৃষিতে ভর্তুকি রাখবেন বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। রাজধানীর সেটআপ মিলনায়তনে চরাঞ্চলের উন্নয়ন ও সম্ভাবনা শীর্ষক চরাঞ্চলের বাজেট বিষয়ক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।
চরের মানুষের জন্য বাজেটের সরাসরি কোনো বরাদ্দ নেই উল্লেখ করে এ সময় তিনি বলেন, বহুমুখী প্রকল্পের ভিত্তিতে তাদের উন্নয়ন সম্ভব। এর আগে অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, চরের মানুষের জন্য বাজেট পরিকল্পনা এবং আর্থিক সহায়তা দরকার। বাজেট করে সরকার, রাজনৈতিক কর্তৃত্ব পার্লামেন্টের অনুমোদনে আলাপ আলোচনার মাধ্যমে সুশীল সমাজের সঙ্গে আলাপ করে, অর্থনীতির সঙ্গে আলাপ করে। তো এটা অনাথ হবে কী করে? এটার কি ওনারশিপ নাই? এটার কি মালিকানা নাই? এই কথাটা আমি ব্যক্তিগত মনে করো বিনয়ের সঙ্গে এটা অবান্তর। এবারে আন্তর্জাতিক সংবাদ। ঘুষ নেওয়ার অভিযোগে ইউক্রেনের প্রধান বিচারপতি সেভেলদ নায়াজেভকে গ্রেফতার করা হয়েছে। ইউক্রেনের দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যান্টি করাপশন ব্যুরো অব ইউক্রেন NBU এর জ্যেষ্ঠ কর্মকর্তা ওলেক্সান্ডার লেমনকো জানান, দেশটির রাজধানী কিয়েভে প্রধান বিচারপতির সরকারি বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে স্থানীয় সময় মঙ্গলবার সকালে সেভেলদ নায়াজেভের সরকারি বাসভবনে তল্লাশি অভিযান চালায় NBU ও দুর্নীতি সংক্রান্ত বিশেষ প্রসিকিউটর, স্পেশাল অ্যান্টি করাপশন প্রসিকিউটর এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটি সমন্বিত দল। তল্লাশি অভিযানে তার বাড়ি থেকে $27 লাখ উদ্ধার করা হয়েছে। প্রধান বিচারপতি সেই অর্থের উৎস সম্পর্কে কোনো উত্তর দিতে পারেননি। এবারে পার্টেক্স খেলার খবর। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঢাকায় পৌঁছে নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, ভিন্ন কন্ডিশনে এই দুই জয় অনুপ্রেরণা হয়ে থাকবে টাইগারদের জন্য। আলাদাভাবে দেশে ফিরবেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিক রহিম, লিটন দাস ও তাজুল ইসলাম। রিপোর্টে জানাচ্ছেন মমিনুর রিপন। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়টা প্রত্যাশিতই ছিল, তবে ভিন্ন কন্ডিশনের চ্যালেঞ্জ উতরে দারুণ দুটি জয় পেয়েছে টাইগাররা। প্রথম ওয়ানডে পরিত্যক্ত হওয়ার পর একটিতে কঠিন স্কোর তাড়া করে জয়, আর শেষ ম্যাচে পরাজয়ের মুখে পড়েও অসাধারণভাবে জয়টা ছিনিয়ে নিয়েছে তামিম বাহিনী। শান্তর কাছে দুটি ম্যাচই চিরস্মরণীয় ও অনুপ্রেরণার। অবশ্যই আমরা দেখেন যেটা 320 চেস করলাম, এটা খুবই আমাদের জন্য আমার মনে হয় যে ইম্পর্টেন্ট, এবং যে ম্যাচটা আমরা ডিফেন্ড করলাম, দুইটা ম্যাচই খুবই ইম্পর্টেন্ট আমাদের ওয়ার্ল্ড কাপের জন্য আমার কাছে মনে হয়। কারণ এ ধরনের সিচুয়েশন ওয়ার্ল্ড কাপে আসতেই পারে বড় টিমের এগেনস্টে। সো দুই ধরনেরই আমরা একটা ফিল পেলাম যে কিভাবে ডিফেন্ড করতে হয় বা কিভাবে চেস করতে হয়। সম্প্রতি সময়ে দারুণ ছন্দে আছেন শান্ত, দলের জন্য এখন বেশ পরিণত তিনি। তবুও নিজেকে আরো ভালো ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে চান বাঁহাতি এই ব্যাটসম্যান। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, ভালো যাচ্ছে, বাট আমার মনে হয় যে আরো ইমপ্রুভের জায়গা আছে, আরো ভালো ক্রিকেট খেলতে হবে। আমার মনে হয় যে এই ফর্মটা যদি কন্টিনিউ করতে পারে আমার জন্য ভালো এবং টিমের জন্য ভালো। জুনে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজের আগে তেমন কোনো ব্যস্ততা নেই বাংলাদেশের, তাই লম্বা এক বিশ্রামের সুযোগ পাবে টাইগাররা। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধু IMF চ্যালেঞ্জ ওমেন্স ট্রফির ইয়ুথ ও জুনিয়র উভয় বিভাগই তৃতীয় হয়েছে মালদ্বীপের মেয়েরা। পল্টনের শহীদ ক্যাপ্টেন M মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে স্থান নির্ধারণী ম্যাচে নেপাল অনূর্ধ্ব-17 দলকে 41-10 গোলের ব্যবধানে পরাজিত করে মালদ্বীপ অনূর্ধ্ব-17 দল। আর জুনিয়র বিভাগের খেলায় নেপালের অনূর্ধ্ব-19 দলকে 22-5 গোলে হারায় মালদ্বীপের অনূর্ধ্ব-19 দল। খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে থাকা দ্বীপরাষ্ট্রের নারীদের সঙ্গে পেরে ওঠেনি হিমালয় দুহিতা নেপাল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নির্বাচনে অংশগ্রহণ ক্ষমতা পালা বদলের একমাত্র উপায়, পাবনায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি। রাজনৈতিক দলগুলোকে সংঘাত ভুলে আলোচনায় বসার আহ্বান। আওয়ামী লীগ সরকার বা বাংলাদেশের উন্নয়ন চায় না বলেই র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বললেন প্রধানমন্ত্রী। নির্বাচনকালীন সরকারের উপর নিয়ন্ত্রণের চেষ্টা করবে ইসি, বলেন প্রধান নির্বাচন কমিশনার। মাঠ প্রশাসন সহযোগিতা না করলে কমিশনের ক্ষমতা সীমিত হয়ে পড়বে। কূটনীতিকদের নিরাপত্তা প্রোটোকল প্রত্যাহারের সিদ্ধান্তে সম্পর্কে প্রভাব পড়বে, জানালেন মির্জা ফখরুল। বিদেশিরা নয়, জনগণের ভোটে ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ, বললেন ওবায়দুল কাদের। এবং ঢাকা দক্ষিণ সিটিতে ট্রাফিক নিয়ন্ত্রণ পুলিশের হাতে থাকবে না, জানালেন মেয়র তাপস। শিগগিরই চালু হবে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি A10 বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/A10 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।